সে সৌভাগ্য হয়নি। তুমি দেখেছো কতবার শচীনকে জন্মদিন আমি করেছিলাম প্রধান অতিথি। উর্বশী, মেনকা, অম্মা, তিলোত্তমা আমাকে নিয়ে কত টানাটানি। আমার জন্মটাই কি বললেন দারুণ জায়গা। আপনি কি বাবা চাকর? আপনি হচ্ছেন ব্রিটিশ গভর্নমেন্টের মাইনে করা গোলাম। আপনি কেন নীলু? জানি না কোন পাবে আমার এই শাস্তি। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র। ভগবান তাকেও করে দিল বদ্ধ সুমা। কতদিন ধরে পাগলামি লক্ষ্য করছেন স্যার? আরে বেশি দিন নয়, গত বছর বিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ইতিহাসে লেটার পেয়েছে। তারপর তাই নাকি স্যার? হ্যাঁ, এখান থেকে তুই স্কুল ফাইনাল পাস করে কলকাতায় পড়তে গেছি। আর তো কলেজ হচ্ছে এমএতে ভর্তি হওয়ার মাস চারেক পর পুলিশ সন্দেহক্রমে ওদের হোটেলে তল্লাশি চালিয়ে কিছু অস্ত্রশস্ত্র আর প্রচার পুস্তিকা নাকি পায় এবং 30 জন ছাত্রের সঙ্গে বিপ্লবী সন্দেহে ওকেও অ্যারেস্ট করে নিয়ে। আমি খবর পেয়ে কামিনের বাসায় ছাড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ, ভারত রক্ষা আইনে 4 বছর এক একজনের সাজা হয়েছে। অনেক ঘোরাঘুরি মুক্তিকা দিয়ে ওটা আমি ছাড়িয়ে নিয়ে আসি। দুর্ভাগ্যজনক ঘটনা স্যার। আচ্ছা স্যার, একদম না। এই দেখো না কেমন আপন মনে বসে বসে কাগজ পাঠায়। ওর মাকে দারুণ ভালোবাসে, তার কাছে আবল তাবল বলে ভাই সবাই ডেকে পাঠিয়েছে পঞ্চম দর্গের জন্মদিনে ওকে নাকি প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে। এই সব আছে অনেক দেখি, কোনো ফল নাই। আসলে রোগটাই ডাক্তার বলতো হিরো ইংরেজ পশুটাকে গুলি করে মারবে বিপ্লবী ছেলেটা। মুখে দিয়ে রক্ত ছুটবে, যন্ত্রণায় ছটফট করবে পশুটা। আর আমি হাততালি দেবো। চুপ কর বাবা, চুপ কর। এই ছেলেটাকে নিয়ে আমি যে কি করি ভেবেই পাচ্ছি না। এইসব কথা যদি ডিএসপি জানা যায় আমার চাকরি রাখা যায়। শত্রুর অভাব নেই, আমাদের বাঁচ দেওয়ার জন্য বহু লোকই উৎসুক হয়ে আছে। নেহার আমি হেন লোক বলে কিছু করতে পারছি না। তুমি যাও, সুরের বাচ্চাদের আস্তানার খবরটা যত শীঘ্র সম্ভব আমাকে দেওয়ার চেষ্টা করবে। চালিয়ে মারলে পাঠিয়ে থাকে। হ্যাঁ, কাল নাকি বাবুলাল পোদ্দারের গহনার দোকানে ডাকাতি হয়েছে। তাই নাকি? কই, ওরা তো কেউ থানায় ডায়েরি করতে আসেনি। ছেলেরা ভয় দেখিয়েছে, থানায় খবর দিলে লাশ ফেলে দেবে। তুমি একবার যাও তো মুখার্জি। জনসাধারণ যদি সহযোগিতা না করে আসামিদের ধরল কি করে? আমি চাই রামনগর থেকে বিপ্লবীদের অস্তিত্ব মুছে ফেলতে। চালিয়ে মারলে তাহলে যাই স্যার। এখন আমি কি করবো বলে দিই স্যার? 10,000 টাকা চাকরি কথা তাছাড়া টাকা বার করে দিতে এক কথা টাকা কি যাচ্ছে
দেবেন না? আপনি তো তার কিছু বলে দিলেন দেবেন না, না দিলে ওরা যে খুন করে ফেলবে। না না ফোন করবে না, ভয় দেখানো মাত্র। আপনি তাহলে ওদের চেনেন না স্যার, ওদের কথায় আর কাজে কোনো ফারাক নেই। এই তো সেদিন ওই বাবুলাল কোথাকে চিঠি নিয়ে ডাকাতি করলেন, তাহলে কেউ দেখাতে আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই স্বদেশীরা খুন করে একটা পয়সা নেবে না। বাপে তাড়ানো, মায়ে ফেলানো, হারানো, একসাথে জুটে এই দেশটাকে শেষ করে দেবে। আমি ভেবে পাচ্ছি রে, যে ওই ব্রিটিশ সিংহের দাঁড়িয়ে তলায় দাঁড়িয়ে ওই শুয়োরের বাচ্চারা আইন শৃঙ্খলাকে কলা দেখাই, তাহলে কি আমি মনে করবো ওই ব্রিটিশ সিংহ এলো শুয়ার, শুয়ে দিয়েছি। গেলি না, গেলি, আচ্ছা তো গেটাও যাচ্ছে। মাকে বলে দিয়ে মুখার্জি সালাম জানাকে যেন শেকল দিয়ে বেঁধে রাখে, নইলে আমার ওকে মার খেয়ে আমি মরেই যাই। যত সব আহম্ম। ঠিক আছে স্যার, আমি বলছিটা বুঝিয়ে বলে আসবো। এসো যত সব অবদান তুমি ছেলেটাকে যে সামনে রাখবে সেটুকু যোগ্যতা হবে। কাজের সময় বিরক্ত করলে মাথা ঠিক থাকে। আমাকে জানতাম না, কাজে যাওয়া হচ্ছে না। একটু ভয় ভয় দিন। তার উপরে চমৎকার ভেবে রেখেছে। বড়বাবু যখন এই গন্ধ বাবুর মতো চেয়ারটা নিয়ে বললেন, আমি ভাবলাম এই মুহূর্তে বোধহয় রাবণ বধ হয়ে গেল। যেভাবে উত্তর দিয়ে সুন্দর মশাই তুমি বারবার সাহস করে বের করে বলেন। এখন আমি কি করবো? বাড়ি চলে যাও। বাড়ি চলে যাবো, কিন্তু ওরা যে টাকা চাইতে আসে, দেবেন না? দেবেন না, না দিলে ওরা তো খুন করে ফেলবে। টাকা দিতে পারবে? চলে যান স্যার, আমাকে না করে আপনাকে 2000 টাকা দিতে। গরিব মানুষ স্যার। হবে না। যদি বিপ্লবীদের ধরতে গিয়ে আমার প্রাণটাই চলে যায়, টাকা দিয়ে আমি কি করবো? তাহলে স্যার এই অরাজকতা মারামারি খুনোখুনি চলবে। চলবে। হ্যাঁ, গরিবদের বুকে মই দিয়ে চাষিদের ঠকিয়ে হাজার হাজার টাকা রোজগার করেছেন আপনারা। দেশ স্বাধীন করবার জন্য ওরা যদি 10,000 টাকা দাবি করেই থাকে দিয়ে দিন না। আমি তো বলেছি স্যার, লাখে 5,000 পুলিশকে দেবো, তবু ওই স্বদেশী লাখের একটা পয়সাও আমি দেবো না। দেশ স্বাধীন হলে আমাদের কি 4টে হাত গজাবে? এই ইংরেজরা ধরতে বড় আমরা সুখেই আছি, নাকি বড় চুরি? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। টাকা 5,000 বেলা 4টের মধ্যে পাঠিয়ে দেবো। আমি আপনার সঙ্গে একজন পুলিশ দিয়ে দিচ্ছি, 24 ঘন্টা আপনাকে পাহারা দেবো। আর হ্যাঁ, কবে টাকা দিতে হবে বলেছেন? স্যার 7 দিনের মধ্যে। ঠিক আছে। ওসমান, ওসমান। স্যার একজন পুলিশে হবে? ওরা যদি দল বেঁধে বোমা বন্দুক নিয়ে আসে, একজন পুলিশ তো ভাই চুপ করুন না ভাই। পুলিশ অফিসারদের মতো কিন্তু কাপুরুষ, তাদের হিম্মত আছে। চোখের সামনেই দেখলাম স্যার। পুলিশ অফিসার বাড়িতে পাহারা দেবে। মুসলিম শ্রেণীর বাচ্চারা চিঠি দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে ওদের বাড়িতে ডাকাতি করতে হবে। যদি অসুবিধা মনে করে গ্রাম চরিত্রের সঙ্গে নিয়ে যায়। আফটার অল চোরের বাচ্চাদের ধরার চাষ, বুঝেছ? ঠিক আছে আসুন স্যার, আপনার ফ্যামিলিটা বিকেলের মধ্যেই পৌঁছে দেবে। চলুন স্যার, নমস্কার। নমস্কার।
বলবো না। চলবি না ওই 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 সালা ওই ওই গেলে যাবিস তো জানলা বাজির বাচ্চা ওই গেলে ওই 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 হ্যাঁ নেবাদ হ্যাঁ, আমার মনে হয় ছেলেটা মনোজিৎ সিং এর দলের লোক। গোপনে আপনাকে খুন করতে পারি, ভেবেছিল ছেলে মানুষকে কেউ সন্দেহ করতে পারবে না। মনোজিৎ সিং শুনে বাচ্চাকে ধরতে পারলে পায়ের চামড়া তুলে নুন ছিঁড়ে দিবি। আর দেশ স্বাধীন করবে প্রতিবার সে কোথায় একটা ফুটে গেল সারা। দেখো তো গান্ধী সারা জ্ঞান ফিরেছে কিনা। দেখছি স্যার, দেখছি। হ্যাঁ স্যার, ফিরেছে। ওঠ ওঠ সারা ওঠ ওঠ এখনো বল পিস্তল কোথায় পেয়েছিস? নইলে মারের চোটে আর মশালা বলে বসছে। অনেক রক্ত দিয়েছি আমরা, রক্ত আরো দেব। দিন যদি আসে সমস্ত ঋণ হিসাব বুঝিয়ে নেব। তবে রে সারা বিচ্ছু জানলে ঘিউ ডুবে না দেখছি। বল বল আমার প্রস্তাবে হাজি কিনু বল বল অসহায় জাতি বিদেশি মরিয়া জানে না সঞ্চরণ কাঙ্গালি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না মুসলিম কোন জিজ্ঞাসা বন্ধন কাঙ্গালি বল বিদেশে মানুষ সন্তান মোর মা বন্ধুটা রুনুর খবর কি বল বলিস কি রে রুনু পালিয়ে এসেছে বাঘের মুখ থেকে ভাগ্য কমে হয়তো রক্ষা পাওয়া যায় কিন্তু সত্য তারকা সে এক দারুণ মজার ব্যাপার। সত্যকে শুরুকে মেরে লকাপে ফেলে রেখেছি। রাত্রে সত্যকে সেই পাগলা ছেলেটা দয়ার থেকে চাবি বের করে রুনুকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ নিজের তো ছেড়ে দিয়েছিল রুনুকে এই পাগলের কান ধর। সত্য দারোগাটাকে রেগে ফায়ার। নিয়ে তোকে এই ঘরে কি সেই ঘরে। আচ্ছা জব্দ হয়েছে ব্যাটা। মনোজিৎ তখনই রুনুকে বারণ করেছিল বলেছিল এ কাজ তুমি পারবে না তুমি মাঝখান থেকে বেঘরে প্রাণটা খাওয়া রুনু শুনছে না বললেন একটা চান তোমাকে বিয়েতে ফেলবে তাই বলে সবই তো। ছেলেটার বুকে ফাটা আছে বলছে। সত্যকে যেভাবে তোকে মেরেছে, বয়স কমাকে লোককে এত মরেই যেত। কিন্তু রুনু একটা কথাও ফাঁস করেনি। আমার বন্ধু, এই সমস্ত কাজল আমাদের দলে কাজ করতেছে। এ কাজে আমার না কাজল দল। অনেকদিন ধরে সুজিতকে বলছি তোদের আস্তানায় নিয়ে চল। ও প্রথমে আমাকে আমলই দেয়নি, ভেবেছিল বিশেষ পায়। এখন খবর ভেঙে দেব না না, আমি তো সব জেনেই তোকে নিয়ে এসেছি। তোদের কাজটা করা তো উচিত হয়নি শুরু উচিত হয়নি মানে? বলেছি ভয়ে ভয়ে কমে গেলি। এক মাস ধরে নানা পরীক্ষা করে ওকে নিয়ে এসেছি। এই সুরজিৎ স্যার তোদের মতো কাঁচা খোলা নয়, বুঝলি? প্রয়োজন হলে আপনারা বহরমপুর কলেজে খোঁজ নিয়ে দেখতে পারেন। কাজল দত্ত ব্রিটিশ মেনিয়ার 20 দাঁত ভেঙে দিতে দাবানলে জড়িত ছিল। ইন্ডিয়া কোম্পানির 2 ডজন কদলি গোলামকে আমি জাহান নামে পাঠিয়েছি। পিস্তল দিয়ে না শুরু হতে মানে শুধু হতে কেন? না না না, বোমা মেরে খতম করেছি। না নিশ্চয় না, আমি মারতে জানি না, কিন্তু ওরা সবাই জানতো। আমি ছিলাম ওই অ্যাকশন ওদের আচার ব্যবহার আমার মোটেই ভালো লাগছে না। ওকে যদি ঘরে নিতে না চাও সব বলে দে। হ্যাঁ, তা আমি নয় চলেই যাচ্ছি। আপনাদের ইচ্ছে না থাকলে জোর করে আমি ভিড়তে চাই না, বুঝলেন? আমাকে একটু এগিয়ে দেয়। তোদের এই উন্নাসিক মনোবৃত্তির জন্যই
মাঝে মাঝে বিপ্লবে ঘেন্না ধরে দেয় আমার। পুরোদিন যাই বলো কর্মৃত, আমার কিন্তু লোকটাকে বেশ সন্দেহ হচ্ছে। মহারাষ্ট্র কলেজে কাজল দত্ত ছিল ঠিকই, কিন্তু সেটা শাসক গোষ্ঠীর সঙ্গে রফা করে কোথায় যেন বড় দলের চাকরি নিয়েছে শুনেছি। সুরজিৎ সম্বন্ধে আমার লোভ ভেঙে গেছে। মনোদীপ ঠিকই বলে, বেনো জলের মতো বিপ্লবী দলে ভিড়ে গেছে একদল স্বার্থান্বেষী দালাল। দেশের বৃহত্তম স্বার্থ, জাতির আশা আকাঙ্ক্ষা এদের কাছে মূল্য পায় না। যেন তেন প্রকারে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারলে এরা ব্যস্ত। হাইকমান্ডের সার্কুলারটা দেখেছে? আমাদের এরিয়া থেকে 50,000 টাকা দিয়েছেন ওরা। মাত্র 15 দিন সময় আছে, এর মধ্যে পাবে টাকা জোগাড় করে দেবে। অমৃতের বাবার কাছে চিঠি পাঠানো হয়েছে, তার কোনো খবর পেয়েছো? বাবু পুলিশের আশ্রয় নিয়েছে। তার বক্তব্য হচ্ছে আগে 10,000 পুলিশ পেল, সালিশে ওদের একটা পয়সা না। শোনো শোনো মনোজি, তুমি আমাদের নেতা। আমি চাই না আমার বাবা শেখর ভাইকে অব্যাহতি দাও। পিতা নিঃসন্দেহে শ্রেষ্ঠ পরিচয়, কিন্তু তার চেয়েও গরিয়সী এই মাতৃভূমির স্বাধীনতা। পরাধীনতার নাকওয়াশ ছিন্ন করতে প্রয়োজনে মা বাবা ভাই বোন আমি সবাইকে ত্যাগ করতে প্রস্তুত। তোমার মনোবৃত্তি প্রশংসা করছো অমৃতা। জানি না আমাদের সংগ্রাম সফল হবে কিনা। 40 কোটি ভারতবাসীকে পদদলিত করে রেখেছে বেরিয়ে আইন। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। উত্তর ভারতের প্রথম মুসলমান অভিযান বেইমান জয়চাঁদের এক কলঙ্কিত ইতিহাস। সিন্ধু গৌড়া প্রাণ হয়ে গেল বৌদ্ধ ভিক্ষুকদের বিশ্বাস করে। আত্মদলনী মুসলিত হয়ে গেল পাল বংশের 400 বছরের সাম্রাজ্য। 1757 খ্রিস্টাব্দে পলাশির আন্দোলন কারণে বিশ্বাসঘাত মির্জাফর যে কলঙ্কিত অধ্যায় সূচনা করে গেল, 200 বছর ধরে 40 কোটি ভারতবাসীকে তার মাসুল দিতে হলো। ভাবাবেগকে প্রশ্রয় না দিয়ে নবাব সিরাজদৌল্লা যদি সেদিন ঝেড়িয়ে বিদায় করতেন বিশ্বাস হতো বেইমানদের, হয়তো আজকে ভারতের মানচিত্র বলতে। কথাগুলো কি আমাদের দলের কাউকে লক্ষ্য করে বললে তুমি? হ্যাঁ অমৃত, ইদানিং কিছু কিছু ছেলে কিছুটা হালকা মনোভাব নিয়ে কিছু রোমাঞ্চকর খোরাক পাবে বলে আমাদের দলে যোগ দিয়ে। এদের না আছে কোনো আদর্শ, না আছে মাতৃভূমির উপর মমত্ব। আমি অন্তত একজনকে জানি যে শুধু অ্যাডভেঞ্চারের মধ্যেই আমাদের দলে ঢুকেছে। কাকে বের করে বললি মল্লিকা? যাকে ভিড় করেছি সে নিজেই বুঝতে পেরেছে। আমি জানি কথাটা তুই আমাকে লক্ষ্য করেই বলেছিস। আমি তার নাম করিনি। আমি জানতে চাই কে সেই লোক। নাম বলতে আমি বাধ্য নই। তোকে বলতেই হবে। না বললে কি করবি তুই? করবো তার তো ক্ষেত্রে বুঝতে পারবি। আরে যা যা। বললি না সেই সুরজিৎ সামান্য একটা ব্যাপার নিয়ে সিক্রেট করে ফেললে। সামান্য বিষয় বলছো সুরজিৎ, এই ছোট লোক তোরটা। বাবা শুনে দিই। তোর মুখে একটা সংযত কর। বলে উদ্দেশ্য আর মল্লিকা, শোনো কি পেয়েছিস তোরা? এটাকে শুরিখানা না খেউদের আড্ডা? দলের শৃঙ্খলা মেনে যদি থাকতে পারো থাকো, তাহলে চলে যাও। তোমার মতো ছেলে মেয়ের কোনো প্রয়োজন নেই আমার। আমি জানতে চাই কার হুকুমে একটা অচেনা অজানা লোককে শুনে আস্তানায় নিয়ে এলো। লোকটা যে পুলিশের স্পাই নয় একথা কে বলতে পারে? তোরা তো কোষের মধ্যে ভুল দেখতে পাস। কাজল দত্তকে আমি ভালো করে চিনি। মল্লিকার কথার মধ্যে যুক্তি আছে সুরজিৎ। কাজল দত্তকে অবশ্য আমি কোনোদিনও দেখিনি, তবে ওই নামে বহরমপুরে একটি বিপ্লবী ছাত্র ছিল। তবু এখানে নিয়ে আসার আগে একবার ভালো করে বিচার বিবেচনা করা উচিত ছিল তোমার। তুই কি আমাকে এসব ধরেই মনে করে বলেছিস? না, দেশকে তুমি নিশ্চয়ই ভালোবাসো, কিন্তু যাকে এখানে নিয়ে এলে সে কি সন্দেহ করতে? ধরো ওই লোকটা যদি পুলিশের স্থান, আমাদের সমস্ত পরিকল্পনা তো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু বিপ্লবের পথ মসৃণ নয়। এই পথ কণ্টকাকীর্ণ বন্ধুর পথ। মৃত্যু যে কোথায় অতকে বসে আছে কেউ জানে না। সিপাহী বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল মঙ্গল পাণ্ডের সামান্য ভুলের জন্য। শুধু মঙ্গল পাণ্ডে কেন, ইদানিং যতগুলো অ্যাকশন হয়েছে তার প্রায় সমস্তই ব্যর্থ। কোনো না কোনো বেইমান দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবীদের সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে। তাই আমাদের উচিত প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত হিসেব করে চলা। সুরজিৎ, মল্লিকা, তোমাদের কাছে আমার আবেদন, ব্যক্তিগত সমস্ত কিছু ভুলে এসো, আমরা নিঃস্বার্থভাবে দেশের সেবা করি। আমাদের সামনে আছে উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি, বিনয় বাদল দীনেশ, চট্টলার অগ্নি শিশু বীর বিপ্লবী সূর্যসেন প্রাণে প্রমাণ করে গেছে ভারতবাসী ভীরু নয়, কাপুরুষ নয়। সংগ্রাম করতে ভারতবাসী ভয় পায় না। আমরা তাদের উত্তর পুরুষ, আমরা প্রাণ দেব তবু মান দেব না। আমরা রক্ত দেব তবু ব্রিটিশ প্রিমিয়ার ভ্রুকুটির কাছে নথি স্বীকার করবো না। গ্রামে শহরে বন্দরে জ্বালিয়ে তুলবো বিদ্রোহের আগুন, পুড়িয়ে ছাই করে দেবো ওই ব্রিটিশ সিংহের আকাশচুম্বী অহংকার।
আমি তো আগেই বলছি বাবা স্বেচ্ছায় টাকা দেবেন না, জোর করে আদায় করতে হবে। তাতে যদি তোর বাবা কাল যায়, আমি চোখের জল ফেলবো না। আমি তো আগেই বলেছি ভাই, পিতার চেয়ে শ্রেষ্ঠ এই জননী জন্মভূমির স্বাধীনতা। দেশদ্রোহী জাতিদ্রোহীকে হত্যা করতে আমার হাত এতটুকু কাঁপবে না। কায়েমি স্বার্থের মূলচ্ছেদ করতে প্রয়োজনে বুকের রক্ত আমি সমস্ত ধারায় ঢেলে দেবো। তবু স্বৈরাচারীর পায়ে ধরে বলবো না, হে ভারতের ভাগ্য বিধাতা, তোমরা দয়া করে আমাদের স্বাধীনতা দাও। এটা মনুষ্যা এক গাড়ি পুলিশ ওরা এইদিকেই আসবে। চৌরাস্তার মোড়ে ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশ আমাদের রাস্তার খবর জানে না করে। তুই হয়তো ভুল দেখেছিস, ওরা বোধহয় অন্য কোথাও যাচ্ছে। পুলিশ তোদের কাছে একটা ভ্যানিয়া হয়ে দাঁড়িয়েছে। কে কি ভয়ে? পুলিশকে আমি ভয় করি। তাই নাকি? বিচক্ষণ মারা শুনলে গুরু যে পুলিশকে ভয় পায় না তার প্রমাণ সে কালই দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, ওর মতো 10টা ছেলে যদি আমরা দলে পেতাম, এখন সময় নষ্ট করা মোটেই উচিত হবে না। যা করবার জলদি করতে হবে। পুলিশ যদি এসে আমাদের রাস্তার সমস্ত কিছু জানতে পারে, ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। আচ্ছা, তোমাদের কার কার কাছে পিস্তল আছে? আমার কাছে আর মন্দিরটার কাছে। সুরজিৎ, না, পিস্তল নিয়ে আমি চলাফেরা করি না। আচ্ছা, তোমাদের পিস্তল দুটো দাও। গুরু, এই পিস্তল দুটো নিয়ে দাঁড়াও, আমারটাও দিচ্ছি। এই 3টে পিস্তল নিয়ে পুলিশ আসার আগেই তুমি চলে যাও। মাথায় বিপদ দেখলে দৌড়বে না, পিস্তল দূরে ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা, আমি যাচ্ছি। আচ্ছা মনোজিৎ দা, পিস্তলে গুলি ভরা আছে? আছে, কেন? না মানে প্রয়োজন হলে দু একটা দেশি বেইমানকে খতম করতে পারলে আমার মনের জ্বালাটা একটু জুড়তো। খবরদার, তুমি গুলি ছুড়বে না। ওই, তুমি জলদি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। তোমাদের এই ক্লিপ মনোবৃত্তির আমি তীব্র প্রতিবাদ করি। মনোজিৎ! পুলিশের নাম শুনলেই ভয়ে তোমাদের আনন্দরাতটা শুকিয়ে যায়। কি দরকার ছিল বন্দুকগুলো সরিয়ে দেওয়া? 2-5টা জানোয়ারকে খতম করে আমরা না হয় মরেই যেতাম। মৃত্যুকে এত ভয় তোমাদের? তোমার কথাটা ঠিক সুরজিৎ, কিন্তু দুয়ার তৈরি করে মরার মধ্যে কোনো কৃতিত্ব নেই। হাই কমান্ডের নির্দেশ পেলে যে কোনো মুহূর্তে আমরা ওদের উপর ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু আমাদের এমন কিছু করা উচিত হবে না যাতে আমাদের বৃহত্তর সংগ্রাম বাঞ্চাল হয়ে যায়। ওই কোথায় পুলিশ এসে পড়েছে। গাড়ি থামার শব্দ পাচ্ছি। আচ্ছা, কেউ কোনো রকম চাঞ্চল্য প্রকাশ করবে না। নাম জিজ্ঞাসা করবে, ঠিক ঠিক জবাব দেবে। আমরা এখানে একটা যাত্রার অ্যাক্টিং শুরু করবো। মনে রাখবে, আমাদের সঙ্গের নাম দুষ্ট দমন অপেরা। রেডি অমৃত? হ্যাঁ। তুমি রাম, মল্লিকা তুমি সীতা। দাও, শুরু করে দাও। তুষার কনক ছটার অবির কিরণে হাসে জনধরণীর মুক্ত হইয়া খানি, সীতারে পাইয়া বুকে কুসুম উদ্যান, সৌন্দর্যের আভাস তুমি হয়েছে তেমন, তা পদার্থ শ্যামল করিতে শীতল, তাই বুঝি গাছে সীতা কুসুমের মালা। সীতা, সীতা জনকনন্দিনী। বলুন, একটু নম্র করে, আইনি একটু মধুর করে বলো। মানে লজ্জা বলার কি আছে? ওনারা এসছে আমাদের নিয়ে আসছে দেখতে। আসুন স্যার, ভেতরে এসে বসুন। কি হচ্ছে এসব? যাত্রা নিয়ে আসছেন স্যার। কে তুমি? বলো কে তুমি? সে কি স্যার, আপনি আমায় চিনতে পারছেন না? আমার বাবা হারমিত সিং, নাম করা হাতি খেলোয়াড় ছিলেন। এই নির্জন ঘরে কি করছেন আপনারা? যাত্রা নিয়ে আসতে দিচ্ছি। আমি বুঝতে পারছি না স্যার, এই নিরীহ লোকদের উপর অযথাই জুলুম কেন? ঘরটা আমি সার্চ করি। করুন। দেবরাজ, ভেতরটা আমি দেখে আসছি স্যার। কতদিন ধরে এই কাজ চলছে? আগে 2 বছর। দেখছেন না, আমরা কেমন বই ছাড়াই পাঠ করতে বলছি। তোমার নাম মনোজিৎ সিং? আগে না, আমার নাম মোহন সিং। এখানে কোথায় থাকো? আমি এখানে থাকি না, আমি থাকি কাশী চন্দননগরে। বাবা সেখানে ব্যবসা করেন কি না? এখানে এসেছো কেন? যাত্রা করতে ভালোবাসি, তাছাড়া অমৃত আমার অনেক দিনের বন্ধু, তাই। অমৃত? তোমার বাবার নাম কি? আচ্ছা, শেখর রায় এই অঞ্চলের নাম করা ধনী। ছুটেছে ভালো। যাক, যাত্রা রিহার্সাল বন্ধ রাখতে হবে। সে কি স্যার, আমাদের ড্রেস, মাইক, লাইট, মিউজিক সব বাইরে হয়ে গেছে। জাহান নামে যাক ড্রেস কি? আমি যা হুকুম দিলাম তাই করতে হবে, নইলে সব কটাকে চালানো দেবো। না স্যার, আপত্তি হলো কিছু পাওয়া গেল না। ওসমান, গাড়াদের পকেটগুলো সার্চ করো। এটা কি আইনসঙ্গত কাজ করছেন স্যার?
আমরা কি চোর ছেচো? চুপ উল্লু, আমার মুখের কথাই আই। ওসমান, চালাও তল্লাশি। এই হারামির বাচ্চারা, কাল থেকে এখানে যেন কাউকে দেখতে না পায়, নইলে ঠেঙিয়ে বাপের নাম ভুলিয়ে দেবে। আপনার আইন আছে বলে আপনি যা খুশি তাই করবেন? হ্যাঁ করবো, কি করবি তোরা? কোন হারামির বাচ্চা, কাল থেকে এখানে যেন কেউ কান না দেখতে পায়। ধরে নিয়ে গিয়ে বাচ্চা না দিলে সব কটা তেল বেরিয়ে যাওয়া যাক। বেটাদের নামগুলো লিখে নাম ওখানে। এই শুয়োরের বাচ্চারা, নাম বল। ভদ্রভাবে কথা বলবেন। কি বলছিস তারা? ভদ্রভাবে কথা বলতে হবে। চল চল চল, থানায় চল। ভদ্রতা কাকে বলে দেখাচ্ছি। চল বলছি, মারলাম না। চল। দেখি আমি কি হবে যাবো? তোর বাপ যাবে সা, তুই তো ছেলে মানে। মান নিয়ে যাও সালা। চল চল। বাবু, ছেলেটি নিজের দোষেই ধরা পড়লো। আমার নাম মোহন সিং, মনোজিৎ নাম। জানি। আচ্ছা চলি ভাই, পেটের দায় পুলিশের চাকরি করছি, বুঝলে আমিও মানুষ, স্বাধীনতা আমারও কাম্য। আমিও চাই ইংরেজের রক্তপাত থেকে এই 40 কোটি ভারতবাসী মুক্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে। ও হ্যাঁ, আপনাদের ভেতরের ঘরটা সার্চ করতে গিয়ে এই এই ইশতেহারটা পাওয়া গেছে। এটা যদি বড়বাবুর হাতে পড়তো তাহলে আপনাদের রেহাই ছিল না। নিন ধরুন। ধন্যবাদ জানিয়ে আপনাকে আমি ছোট করতে চাই না, তবু আপনার এই সহৃদয় মহত্বের কথা আমার সারা জীবন মনে থাকবে। মহত্ব নয় ভাই, মহত্ব নয়, এ আমার মহান কর্তব্য। পার্থ জীবনে আমিও স্বপ্ন দেখতাম দেশকে স্বাধীন করব। কোন স্পর্ধায় 5 কোটি ইংরেজ 40 কোটি ভারতবাসীকে পদদলিত করে রাখবে। হ্যাঁ ভাই, কিন্তু হঠাৎ বাবা মারা গেল। গোটা সংসারের বোঝা আমার কাঁধে এসে পড়ে। মা বললেন, ওটা দেশ সেবা মহান কাজ, কিন্তু গোটা সংসারকে খুশি রেখে ওখানে যাওয়া তো উচিত নয়। সেদিন থেকে মৃত্যু হল এই বিপ্লবী কাজল দত্তের। কাজল দত্ত? বহরমপুর কলেজের ছাত্ররা কাজল দত্ত? বললাম তো, কাজল দত্তের মৃত্যু হয়েছে। আজ আমার নাম দেবরাজ মুখার্জি। আজ আমি ব্রিটিশের মাইনে করা গোলাম, পদলেখির চাহিদা। আশ্চর্য। আরো অনেক আশ্চর্য ঘটনা আছে যার খবর তোমরা কেউ জানো না। লুলুম ছাড়া পাবার পেছনে মূলে রয়েছেন এই দেবরাজ। শোনো, আমার সুরজিতের জন্য খুব ভাবনা হচ্ছে। পুলিশের কাছে মারের ভয় না দলের সব কথা বলে দেয়। তাই যদি হয়, আমার পিস্তলের প্রথম বুলেটটা বিদ্ধ হবে ওই সুরজিৎ সেনের বুকে। তুমি আমাকে জানতে নেই? সেদিন শেখরের সামনে থানায় গিয়েছা। শেখর আমার বন্ধু হতাম, এক ক্লাসের বন্ধু হতাম। ওই যে বিপ্লবীদের চিঠিতে আমি তো শেখরকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছিলাম। আমি এখন চলে যাই, ঝামেলা করা ঠিক নেই। কি বলা তুমি? আমি চলা জায়গা? কেন জায়গা বলো তো? যাকে দিয়ে রামের মা তাকেই তুমি চেনো না? আমার জন্যই তুমি এখানে আসতে পারতা, বুঝতা? তোমার সাধ্য নেই হতা। আপনার চলে গেল তুমি আমাকে ভাগাই দেবা? জানতা আমি কে? আমার অনেক টাকা থাকতাম। কি চক্ষু করেছে? এই চক্ষু গরম করতা তোমার মতো 2-4 দারোয়ান থাকতা আমার। হ্যাঁ, তোমার চক্ষু গরম খেয়ে আমি কি বললে? তুমি আমাকে খুশি মারবে? আরো তো দেখি খুশি। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, যত বড় মুখ না তত বড় কথা। আমার বন্ধু হতা
ইংল্যান্ডের রাজাকে আমি 10,000 টাকা চাঁদা দিতাম, বড় বড় সাহেবগুলো আমার বাড়িতে এসে থাকতাম। আমি বেটা হরিদাস পাল, দেখাই দেখা, দেখাই দেখা, আজই দেখাই দেখা। কি ভাবা হয়, কি ভাবা হয় তুমি? হ্যাঁ, কি ভাবা হয়? হ্যাঁ, দেখাই দেখা। বাবা সেপাইজি, আরে চুনিলাল তুমি নাচছো কেন রে? তুমি সাক্ষীটা বসে কর, আমি এখনই থানায় যাবো। এই লোকটা আমাকে খুশি মারবো বলেছে, আমার ইজ্জত নেই থাকতাম। কি ভাবা হয় তুমি? হ্যাঁ, তুমি কি ভাবা হয় তোমার চাকরি নেই? তো हम বাপের বেটাই নই। বাবা সেপাইজি, আমি দেখুন, এই লোকটা সেই থেকেই খবর বলছে। আমি বলছি আপনি দেখলে চলে যান। আর বলতে বলতো হিন্দি বাংলা এখন কথা আছে কথা, হ্যাঁ ছাড়েগা নেই, তোমাকে আমি ছাড়েগা নেই। যতই ভুজুম ভাজুম দাও না কেন, রিপোর্ট আমি করবই। শান্ত হও, শান্ত হও। ওকে পাহারা দিতাম। আজকে 7 দিন শেষ হচ্ছে। চলো তুমি ঘরের মধ্যে চলো। আজকে রাতটা না হয় এখানেই তাকিয়ে যাবে। চলো। দেখা দেখা সে শেখর আমাকে কি রকম খাতির করতা। চলো চলো শেখর, আমরা বাড়ির মধ্যেই যাই। চলো, ওকে পাহারা দিতে হবে। হ্যাঁ, ওই লোকটা দেখুন তুমি আমার কি দরে বন্ধু হতা। ভয়ের অবশ্য কিছু নেই, বলা তো যায় না। শুয়োরের বাচ্চারা ভয়ানক কাজ করে। আপনি এখানে এক বেডও মায়ের শেখর বাবু ছেলেটাকে ভয়। পার্টি আছে। অলরাইট, ওর দিকে একটু খেয়াল রাখো। এখন রাত 8টা বাজে, 12টার পর আরেকজন সেপাই না হয় পাঠিয়ে দেবে। আচ্ছা, আমি চলি। नमस्ते भाई जी, ड्यूटी करता? हाँ खोका बाबू। তো রাত্রে আপনি কোথায় যাচ্ছেন? আমি কৈলাস পর্বতে গিয়েছিলাম। বাবা ভোলানাথ আর জননী গৌরীর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল কিনা, সেখানে আমার নিমন্ত্রণ ছিল। খাওয়ালো বাবা ভোলানাথ বাঁচা। পাজি করে হাসছে দেখো, আমার কথা বিশ্বাস হলো না বুঝি। আচ্ছা সেটাই, তোমার বাড়ি কোথায়? আর আছে বড় ভালো জায়গা, চমৎকার জায়গা। हमारा किसी का घर डाल तेरे चिड़िया के लिए और बचा बेटी के पर फर्स्ट बहुत मीठा। एक डब्बा खाने से जिंदगी भर याद रहे। आज क्या बोले छोटा अब तक बंगाल में ना क्या खजूर का ना ताजा मछली, ये तो सब कुछ भेजाल है। ভেজা বোমা কিন্তু ভেজাল নয়। घुमा कहाँ না বলছি ওই বিপ্লবী ছেলেরা যে বোমা বানায় তাতে কিন্তু ভেজাল নেই। गोदा मारो कैसे बनाता हूँ আচ্ছা শিবাইজি, ये তুমি তো পাহারা দিচ্ছ, ধরো এখন যদি কেউ এসে বোমা মেরে চলে যায়, কি করবে তুমি? क्या करेगा छोटा बाबू, जो नसीब में है ठीक होगा। না ধরো যদি মানে এই বলা তো যায় না, এই তুমি অন্ধকারে ডিউটি করছো, পেছন থেকে এসে একটা বোমা মেরে চলে গেল, কি করবে তুমি? क्या करेगा हाय खुदा, जो नसीब में है ठीक होगा। আমার মাঝে মাঝে দুঃখ হয় তোমাদের জন্য। 7 সমুদ্র 13 নদী পার, ছোট্ট একটা দ্বীপ, নাম ইংল্যান্ড। মাত্র 5 কোটি মানুষ তার বাসিন্দা, আর সেই 5 কোটি ইংরেজ গোটা ভারতবর্ষকে পায়ের তলায় পিষে মারছে। তোমার মতো, আমার বাবার মতো
হাজার হাজার দালাল যদি ইংরেজদের সাহায্য না করত, ওদের সাধ্য ছিল না এই স্বর্ণ প্রসবিনী ভারতের মাটিতে মৌরসী পাট্টা গেলে রাজত্ব করতে পারে। তোমরা দেশদ্রোহী, বেঈমান, মহাকালের ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। ঘনিয়ে আসছে, তোমাদের দিন ঘনিয়ে আসছে। জনতার আদালতে একদিন তোমাদের বিচার হবে। হাজার হাজার নিরপরাধ তরুণকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে তোমরা। কড়াই গন্ডায় তার হিসাব বুঝিয়ে দিতে হবে এই জনতার কাছে। তাই তো কি ব্যাপার শিখাইলি? শ্বশুর মশাই কি তোমরা কারা? চাই খাবে? সেখানে আমার বাবা, আমরা বর্ধা থেকে আসছি। ওগো, তাড়াতাড়ি চলো। না না, ভাই কি করে ও সুস্থ আছে, টাকা কি করবে, তাই পুলিশ পাহাড়। ও, এই ভাবলাম হয়তো কোনো বিপদ টিপদ হয়েছে। চলো জানা, একটু পা চালিয়ে চলো। নিন সেপাইজি, একটু মিষ্টি মুখ করুন। দিন জামাই বাবু, আরে বাবুরা বহুত দিদার আছে। না না, আমি মিষ্টি খাই না। আমি কি পুলিশের মতো দুষ্ট যে ঘুষ দিয়ে কাজ হাসিল করবে? আমাকে এক্ষুনি বড় লাটের মিটিং এ যেতে হবে। ইস, দেরি হয়ে গেল। ছেলেটা কি রকম বলো তো? মাথা খারাপ আছে, বুঝলেন না? ভুলে গেল বাবুরাকে ঠিক যেতে হবে। আপনারা যান, বাবুর সঙ্গে দেখা করুন। হ্যাঁ, তাই চলো। চলি সেপাইজি। बहुत परिणाम हमारे बाबू बहुत भाला आदमी है, लेकिन आरोप जो संदेश जो क्या तेरी गुजरा बोला, क्या तेरी गुजरा সঙ্গে যেন তোর আসেনি তো, ना খুব সাবধানে থাকবে। বিপ্লবী দলের ছেলেরা কথা বড় একটা খেলাপ করে না। এখন রাত 9টা বাজে, তুমি 12টা পর্যন্ত থাকো, পরে রিলিফের ব্যবস্থা করো। हम बैठे हुए कौन सा जो सारा आएगा जान से मार डालेंगे। বড় বাবু বলেছেন 2 মাস বাদই আমাকে কনস্টেবল করবে। ভালোভাবে দেখছো, যারা ডাকাতি করতে আসবে তারা কিন্তু কোনো মামুলি ডাকাত করছে না। জন্য দেশ সেবা তাদের আদর্শ, মৃত্যুর জন্য তৈরি হয়েই তারা এগিয়ে আসবে। তাই তোমাকেও একটু সেইভাবেই হুঁশিয়ার থাকতে হবে। ठीक है साहब, वक्त आने से ही मालूम हो जाएगा इसका कितना वक्त। ঠিক আছে, আমি চলি। সবাই আমাদের বেরিয়েছে, সিনসিয়ার থেকো। ঠিক আছে, এবার বলে দিচ্ছে কি করবো সেপাইজি? ঘরে আমার মা নেই। এতদিন পরে না বাবা আদর করা তো দূরে থাক, বসে বসে মদ কিনতে লাগলে। তুমি শুধু শুধুই চোখের জল অপচয় করছো না? আমি তখনই তোমাকে বলেছিলাম বিয়ে দরকার নেই। শ্বশুর শাশুড়ি ঘরে না থাকলে শ্বশুর হয় তালু। চলো চলো, গাড়ি বন্ধ হয়ে গেলে আমাদের সারা স্টেশনে করেই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এই যে সেপাইজি, তাকে সন্দেহগুলো আপনিই খান। যাই। Thank you.
কি ভাবা হয় তুমি নিশ্চয়ই ঘুষ খাতা নইলে তোমার চোখের সামনে দিয়ে কি করে সারা লোক বাড়ির মধ্যে ঢোকা হয় বাতাও নইলে আজই তোমার চাকরি খেয়ে দেনা নিশ্চয়ই তোমার সাথে ওদের যোগাযোগ তোমার মাথায় তুমি দেখালেই বলতে চাও ওসব ঘোর কি বাজি চলবে না চলো শেখর এখনই থানায় যাকে ওর নামে রিপোর্ট দেখো কি ভাবা কি সোজা হয় তুমি আর কি সোজা বসে আছি কেন? তুমি কি করে বলবে আমার কোরআনে? আমার 40,000 টাকার বয়। আমি যদি 10,000 টাকা দিয়ে সঙ্গে কোনো কাজ করতাম, আমি সব পছন্দ হয়ে যেতাম। আমি সব পছন্দ হয়ে যেতাম। বাপুর বাপের বাড়িতে ঢুকলো কেন? আমি বলবো, আর তাহলে জামাই তোমাকে বাদ দিয়ে গেল শেখো মেয়ে জামাই সেজে এসেছিল আগে যদি গুণা করেও বুঝতে পারতাম কি আবার সেগুলো বাবু আপনার নাম পাঠাবেন ওদের হাতে বাদনগুলো খুলে দেওয়ার সময় এবার বলুন কি হয়েছে আমি আর চুনিলাম বসে গল্প করছিলাম। মদ খাচ্ছিলাম সেটা লুকোচ্ছে কেন শেখো এই শুনুন বড় এই আমি আর ওই শেখো ওই দুজনে মিলে ওই ইয়েটা একটু খাচ্ছিলাম এই নেশাটা সবে জমে উঠেছে হঠাৎ তিনজন লোক ঘরের মধ্যে ঢুকে চটপট আমাদের বেঁধে ফেলবে তারপর আমার কোমর থেকে চাবি নিয়ে আমার ওই লোহার সিন্ধুক খুলে বন্ধুকে 40,000 টাকা শোনার আমি মরে গেলাম আমি মুখ পেটে মরে গেলাম অপমান 8 ঘন্টা আগে এক ভদ্রলোক সঙ্গে একটা বউ এসেছে শেখরবাবু আমার শ্বশুর তাহলে জামাই সেজে বাদ দিয়ে গেল শিখর নিশ্চয় তুমি ঘুষ খেয়ে আপনি চুপ করুন তারপর কি হলো বলো তারপর যাওয়ার সময় বললো আমরা বনগা থেকে এসেছি ভেতরে যাওয়ার সময় আমাকে কিছু সন্দেশ দিয়ে গেল সন্দেশ খেয়ে মুখ মিটে করলে তুমি আর বাসটি গেল শেখরে ও অপদার্থ পুলিশের চাকরি করছো আর সামান্য জ্ঞানটুকুও তোমার নেই। তুমি যদি ওদের ভেতরে যেতে না আসতে দিয়ে শেখরবাবুকে ডাকতে এমন কথা মানাতে পারতো নির্বোধ কাজা কথা যাও তোমাকে সাসপেন্ড করবো দয়া করে হুজুর দয়া করবো তোমার মতো দাদাকে দয়া করবো তোমাকে চাপকে সোজা করা হবে শেখরবাবুর টাকা গেছে আর আমার কাছে মানিজ্য এইসব কথা যদি গ্রাউন্ড সাহেবের কানে যায় আমার কি অবস্থা হয় দেখে দেখেছো আমি যদি তোমার মতো দাদাকে বিশ্বাস না করতাম আজ আমার এই পরিস্থিতি বুঝতে হতো আমি তাহলে কোয়ার্টারে যাবো কাল সাহেবের সামনে আসবো
বলছে দুজন লোক ভেতরে ঢুকেছে। তাহলে তিনজনে আপনাদের মুখ বন্ধ কি করে? আপনি ভুল লেখেননি তো? না স্যার, ভুল লেখেনি, তিনজন লোক ছিল। আপনার ছেলে কোথায়? কি জানি, তাকে ডাকুন একটা। অমৃত, অমৃত, অমৃত আছি, অমৃত। আপনি কি স্যার ওই শেখরের ছেলেকে সন্দেহ করছেন? আচ্ছা, তারা আপনার মুখ আছে, তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনব কি করে স্যার? আমরা তো তখন নেশার ঘরে হিন্দুকে বাস করছিলাম। ওই ভাববার সময় ভাবলাম স্বর্গের মেনকা উর্বশী রম্ভাবতী আমাদের জড়িয়ে নাকি বলো সে তো পাচ্ছ কেন বাবা? তোমরা ক্লিয়ার করো। বাড়িতে হুলুস তুলুস কাণ্ড, আর তুমি পরে পরে ঘুমোচ্ছিলে। শোনো, বড় বাবু কি বলছে? একটু আগে তোমাদের বাড়িতে ডাকাতি হয়ে গেছে, জানো? তুমি জানতে আজ তোমাদের বাড়িতে ডাকাতি হবে? আমি কি করে জানবো? আপনি জানতেন? যা জিজ্ঞাসা করেছি তার সঠিক জবাব দাও। আচ্ছা, বাড়িতে ডাকাতি হচ্ছে আমি কি করে জানবো? পুলিশ প্রমাণ ছিল, যার জন্য আমি নিশ্চিত একটু ঘুমোচ্ছিলাম। আচ্ছা, এই যে ডাকাত দল তোমার বাবাকে সর্বশান্ত করে নিয়ে গেল, কই তোমাকে তো উদ্বিগ্ন মনে হচ্ছে না? ওর উদ্বিগ্ন হবে কেন? গয়না গেল আমার, তাই পুরানিটাও আমার। তোমার অভিমত জানতে চাই অমৃত। এই যে স্বদেশীয়রা দেশের বুকে সন্ত্রাস জাগিয়ে তুলেছে, নিরীহ সাহিত্যে খুন করছে, এসব খুনিদের উপর নিশ্চয়ই তোমার সহানুভূতি আছে। আছে। অমৃত, ভারতবাসী কোন অধিকারে 40 কোটি ইংরেজ বেরিয়া ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা, তাদের স্বাধীনতা ইত্যাদি দেবে না? কেন দেবে না মনুষ্যত্বের মর্যাদা? কোন স্পর্ধায় 40 কোটি ইংরেজ বেরিয়া? এই ইংরেজরা ছিল বলেই দেশবাসীকে মানুষ করতে পেরেছি। রেলগাড়িতে চড়তে পারছি, চিঠিপত্রের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয়দের খবর নিতে পারছি। কথায় বলতে গেলে ওরাই আমাকে সব খবর তুলে না বাবা, ভারতবাসীরা কোনোদিনই অসভ্য ছিল না। হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতায় প্রমাণ করে দিয়েছে এই ভারতীয় সভ্যতা বহু আগে। বড্ড ইংরেজ এদেশের সম্পদ দিয়ে গড়ে তুলেছে স্কুল, কলেজ, হাসপাতাল, ডাক্তার। স্বর্ণপ্রসঙ্গী ভারতবর্ষ অশেষ তার সম্পদ। সেই সম্পদ তোমাকে লুটে নিয়ে ওরা ওদের দেশে ফিরিয়ে করতেছে। এটা তুমি ঠিকই বলেছো বাবাজি। আজ যারা দেশের স্বাধীনতার জন্য দাবানল হয়ে বলছে, প্রাণ দিচ্ছে ফাঁসির পরিত, যাচ্ছে জীবন করে, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি রয়েছে আমার। এইসব যুবকদের আত্মদান কখনো বিফলে যাবে না, বিফলে যাবে না। হাজার হাজার পুত্রহারা জননী বুক ফাটা হাহাকার, বুকের রক্তস্রোত, মাতার অস্ত্রধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা। বিশ্ব কি শুনবে না ঋণ, রাত্রির তপস্যা সে কি আনবে না দিন। দিন আসবে, দিন আসবে, হাজার হাজার নারী শিশু হত্যাকারী বর্বর ইংরেজকে একদিন দাঁড়াতেই হবে জনতার আদালতে। লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের মধ্যে দিয়ে পূর্ব দিগন্তে আবার উদয় হবে নবীন সূর্য। আমি শুনতে পাচ্ছি তার পদধ্বনি, দিন আগত ওই, দিন আগত ওই। আমার যা জানবার আমি জেনে গেলাম। আপনার ছেলেকে একটু সাবধান করে দেবেন, সে করবো নিয়তি ওর চুলের মুঠি ধরে টানছে। বড়বাবু, ডাকাতি বাইরের লোক করতে আসবে, করেছে আপনার নিজের ছেলে, আর দু একদিনের মধ্যে সেটা আমি আপনাকে প্রমাণ করে দেব। খুন করে না, বেটাকে খুন করে ফাঁসিতে যায় না, আমাকে আমার মাথায় কাটানো ভাই না।
চট্টগ্রাম অস্ত্রাগার লঙ্ঘনের সময় তুমি একটি সন্ত্রাসীদের দলে ছিল। লিখেছো মুখার্জি? তারপর মনোজ গেছিল আমাদের লাঠি খেলা, ঘোড়া খেলা, পিস্তল চালানো শেখা। বোমা বানাতে আমরা জানতাম না। অমৃত শিখে এলো ছোট থেকে। শেখর বাবুর বাড়িতে ডাকাতি করার প্রোগ্রাম কবে হয়েছে? দিন দশেক আগে কথা ছিল প্রথমে শেখরবাবুকে চিঠি দেওয়া হয়। টাকা দিতে উনি রাজি না হলে চঞ্চলার মল্লিকা সেখানে সাংস্কৃতিক হিসেবে যাবে আর তাদের সাহায্য করতে অনেক এইসব ডাকাতির টাকা কার কাছে থাকে? মনে হয়ে যায়। মনোজিৎকে টাকা দিত আর রসিদ দেখাবো তোমাদের? না আমরা পুরোনোটাকে অবিশ্বাস করি। আচ্ছা সুরজি, তোমার কি মনে হয় রঞ্জিত সিং হলো বাঙালির ছেলে? ঠিক বুঝতে পারছি না স্যার, তবে বাংলা এখানে আটকে রেখো বাবা, নইলে বিপ্লবীরা যদি শুনতে পায় ও রাজসাক্ষী হয়েছে, খুন করে ফেলবে। তুমি এসব কি করে জানলে? পারে, আমি একদিন বিপ্লবী দলে ছিলাম যে, ওকে জিজ্ঞাসা করে দেখো, রক্ত দিয়ে চুক্তি স্বাক্ষর দিতে হয়। হ্যাঁ স্যার, বাইরে গেলে আমার জীবন সমস্যা হতে পারে। আপনাদের মায়ের ভয়ে আমি দলের সব কথা বলে দিয়েছি। এবার আমার আর নিষ্ঠা নেই স্যার। তোমার ভয় নেই? চোরের বাচ্চারা যদি থানা পর্যন্ত আসতে সাহস করে, এক বেটাকেও মায়ের কোলে ফিরে যেতে দেব না। দারোগা সত্য ঘোষ নিয়তির মতো দুর্বল, মৃত্যুর মতো ক্ষমাহীন, পাথর দিয়ে তার অন্তরটা কাটা। এই পাথরের বুকে নির্ঝরের জন্ম হয় বাবা। তুমি চুপ কর। শোনো মুখার্জি, আমি একটু বাসা থেকে ঘুরে আসছি। আমি তোকে নিয়ে এলে আমাকে সংবাদ দিয়ে। বাবা বোধ হয় বিয়ার খেতে গেলেন। মানুষ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ কারোর ওপর অমানসিক নির্যাতন করতে পারে না, তাই বাবা মদকে অমানুষ হতে গেলেন। কাজটাকে তুমি ভালো করলে শুনেছি, দেশের স্বার্থ, জাতির স্বার্থ সব বিলিয়ে দিয়ে তুমি নিজেকে বাঁচাও, কিন্তু আপনি তো নিজে থেকে দেখি না এটা জানেন। এরকম অত্যাচার করেছে আমার পরিবারে। মনে হয় আমার টিভি প্রতিটি অক্সিজেনটা মেরে শূন্য করে দিয়েছে। আমিও তো মানুষ। তোমার চেয়ে বেশি মা মেরেছিল 14 বছরের অনুপ, সে কিন্তু সহ্য করেছে। নির্যাতন যদি সহ্য করতে নাই পারবে, কেন এসেছিলে এই পদে? কাপুরুষ ক্লিবের জন্য বিপ্লব নয়, বিপ্লব স্বার্থান্বেষী বেঈমানদের জন্যও নয়, বিপ্লব ইংরেজ ভেঙিয়া পাঁচেটা কুকুরদের জন্য নয়। কে কে তুমি? এই ভাষায় বলো বলো। জেলের মধ্যে নরেন গোসাই। হ্যাঁ হ্যাঁ, বেঈমান বিশ্বাসঘাতক নরেন গোসাই। তোমার মতো কে কে তুমি? সেই নরেন গোসাই পিতাটা কবর থেকে উঠে পড়েছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে শুনেছি, তাই সর্বঘটেই তুমি মনোজিৎ সিং এর ছায়া দেখতে পাচ্ছ। নইলে নীলেন্দুর 1 বছর ধরে মানসিক রোগে ভুগছে, তাকে তুমি মনোজিৎ সিং বলে সন্দেহ করো? হঠাৎ করে বলতে পারি দেখার জন্য এই নীলেন্দু যদি মনোজিৎ সিং না হয়, সারা জীবন আপনার কাছে গোলামি করবো। তোমার মৃত্যু স্বয়ং বিধাতাও ঠেকাতে পারবে না শুনেছি। তুমি যদি মাটির তলাতেও থাকো, বিপ্লবীরা তোমাকে রেহাই দেবে না। ছি, বিশ্বাসঘাতক, ছি। আপনি না ব্রিটিশ গভর্নমেন্টের মাইনে করা বিশ্বস্ত কর্মচারী? শুনেছি তোর সম্বন্ধে ভুল আছে, তা আমি কি করে জানবো বলুন? ঠিক আছে, বড়কে ওকে জানিয়ে রাখছি। এখান থেকে তুমি এক পা নড়েছো কি তোমাকে আমি কুকুরের মতো ভূমি করে মারবো। বস বস এখানে, বস বলছি, বস। বুঝলেন বলা সাপ সামনে একটা বস কোথায়? বাইরে গেছে, আমি আসামিদের ধরতে গেছি। যাও বড়বাবুকে খবর দাও। তারপর
অসন্ত বাবু, ওই লোকটাকে চেনেন? তুমি চেনো? অবশ্যই আমাদের দলের সেকেন্ড লিডার মনোজিৎ সিং এর দক্ষিণ হস্ত। কোথায় কোথায় সারা এই যে বল বল সারা সেদিন ডাকাতির সঙ্গে তুইও যুক্ত ছিলি, বল 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 বল। ওকে বলবার সুযোগ দিন স্যার। সুযোগ দেবো হারামির বাচ্চাকে। সেদিন অন্তত বাড়িতে ডাকাতির পর দিন বড় সাহেব ডেকে নিয়ে গিয়ে কি বললো সে তো তুই নিজের গানেই শুনলে। বাবান্ত করে গালাগালি দিলেন। শালাকে মারতে মারতে মাটিতে পুঁতে ফেললেও আমার রক্ত শীতল হবে না। আপনারা এসআই লোকটা একদম বেড়ে ভালো যেন। তোরে বাচ্চাকে লোকের ভোটার মতো আমি দেখছি এই শালা। চল চল হারামজাদা, চল পাজি কোথাকার, চল চল। শোনো অমৃত, তুমি ভদ্রলোকের ছেলে, আমি চাই না তোমার সঙ্গে অভদ্রতামি হোক। তোমরা কলেজে পড়াশোনা করছো, লেখাপড়া শিখে ভালো চাকরি করবে, বিয়ে শাদী করে ঘর সংসার পাবে, এটাই তো মা বাবার কাম্য। তা না করে কতগুলো বাউন্ডারের সঙ্গে ঘুরে একই খেলা নিতেছো তোমরা। তাছাড়া তোমরা কি ভাবে দু চারটে সাহেব খুন করে দু চারটে ব্রিটিশকে মেরে তোমরা ব্রিটিশ সিংহের ঘুম ভাঙাতে পারবে? সিংহ যতই শক্তিশালী হোক তবুও সে পশু, আর পশুকে মানুষ কোনোদিন ভয় পায় না। তবে সারা চোরের বাচ্চা তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার প্রস্তাবে রাজি কিনা। অপরাধ স্বীকার করে নে, দলের সকলের নাম বলে দে, নইলে মায়ের জন্য বাবার নাম ভুলি না। তোমার তোমার যা খুশি তুমি করতে পারো, আমার কিছুই বলবার নেই। দেখো আমি তো, তুমি বরং দুদিন সময় নাও, না, বিবেচনা করে দেখো বলা উচিত কিনা। সময় আমাকে নিতে হবে না দেবরাজ বাবু, আমার কোনো বক্তব্য নেই। মনোজিৎ সিং আসলে কে জানি না। মেয়ে মানুষ ছেলে কে গিয়েছিল তোমাদের বাড়িতে? জানি না। তোমাদের বাড়িতে ডাকাতির সময় সঙ্গে গেছে? জানি না। তবে শেষবারের বাচ্চা, আরে না, না, না। বড়বাবু, বড়বাবু, ওকে মারবেন না, ওকে মারবেন না, দয়া করে ওকে ধরে আন মশাই আপনি। শুয়ারের বাচ্চার কত প্রেম হয়েছে আমি আর দেখতে চাই। ও ভগবান, তুমি কি নিষ্ঠুর, তুমি কি নেই, ধ্বংস করো, ধ্বংস করো, এই জানোয়ারটাকে ধ্বংস করো। আরে ভগবান, বাজ পড়বে, তোর মাথায় বাজ পড়বে হারামি। মুখার্জি, এই শুয়ারের বাচ্চাকে কাম ধরে বাইরে বের করে নিয়ে আসো। বুঝবেন, জরুরি যাও। আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি বড়বাবু, দয়া করে আমার এই ছেলেটাকে ছেড়ে দিন। দোহাই আপনার, আপনি ছেড়ে দিন আমার এই ছেলেটাকে। মুখার্জি, বাবু আপনি এদিকে আসুন। না, না, আমি যাবো না, যাও, আমি যাবো না। বাইরে রেখে দিয়ে ইলেকট্রিক তারটা নিয়ে এসো। শুয়ারের বাচ্চাকে ইলেকট্রিক শক দেবো। মরে যাবে, মরে যাবে, আমার অমিত তো মরে যাবে বড়বাবু, আমার অমিত তো মরে যাবে। মুখার্জি, কি বলছো শুনতে পাচ্ছ না? না, আমি যাবো না, না, আমি যাবো না, অমিত রে, অমিত তো।
কার এনেছে তো তেলে তোর সারা হট ঘর ছড়ে না। আমি শেষবারের মতো জানতে চাই আমার প্রস্তাব মেনে নিবি কিনা। দলের সব খবর আমাকে বল। তুমি তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললো, আমার মুখ থেকে একটা কথা বলবে না। নিয়তি তোর চুলের মুঠি ধরে টানছে। মৃত্যু ভয় তুমি আমাকে দেখিও না সত্যঘোষ, মরতে আমি এতটুকু ভীত নই। তুমি দেশের জন্য মৃত্যু, সে তো মহাবীর। তাছাড়া মৃত্যু তো একদিন আসবে। তুমি তুমি আর তোমার হইলে কেউ তোমরা মাথা বাঁধিয়ে আসেনি, তাহলে কিসের ভয় আমাকে দেখাচ্ছ? ওসমান লাগাই একটি আমাদের চেয়ারের সঙ্গে ভর এবার সব লাগা। ওরে বাচ্চা মরে গেল নাকি ওসমান? ঠিক আছে, এটাকে লকাপে রেখে সুরজিৎকে নিয়ে আয়। একটা নতুন আস্তানার খবর পেয়েছি। আমার মনে হয় স্যার, অপরিচিতে যদি হানা দেওয়া যায় সব কটাকে খাঁচায় ফিরতে পারে। মনোজিৎ সিং এর কোনো খবর পেলে? না স্যার, লোকটা যেন হাওয়ায় মিশা। অনেক চেষ্টা করেও আমি তার সন্ধান পাইনি, কিন্তু একদিন মনে পড়েছিল দিঘির ধার দিয়ে লোকটার পিছন পিছন আসছিলাম, হঠাৎ দেখি আপনার বাসায় ঢুকছি। কি বলছো মানকিলা? আমার বাসায় বুঝিচ্ছি। মা কালী দিদি স্যার, আমি থমকে কিছুক্ষণ আপনার গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ভাবলাম আপনাকে ডাকবো, কিন্তু হঠাৎ দেখি আপনার খোকা। কে নীলু? হ্যাঁ, ওকে দেখেই তো আমি দাঁড়িয়ে বললাম। তারপর ওকে বললাম যে আপনার তোমাদের বাড়িতে কেউ ঢুকেছে কিনা। সে বললো এই মাত্র সম্রাট পঞ্চম দশ এসেছে। ওহ, তুমি যদি আমাকে ডাকতে, এমন দাও কি আর পাওয়া যাবে? আমি ভাবছি স্যার, লোকটা কোন সাহসে আপনার বাড়ায় ঢুকলো আর পালালোই বা কেমন করে। বসো শুরু। বুঝতে হবে না স্যার, বলুন কি বলবেন। দেখো সুরজিৎ, আমি তোমার সম্বন্ধে পুলিশ কমিশনারের সঙ্গে
সঙ্গে টেলিফোনে কথা বলেছি। তুমি যদি সমস্ত খবর আমাদের জানাও, শুধু মুক্তি পাবে না, ভালো চাকরির ব্যবস্থাও করে দেবো। আমার মনে হয় স্যার মনোজিৎ সিং লোকটা কে আমি চিনি। বাজে কথা একদম বলবে না। প্রমাণ যদি না দিতে পারো তোমার হার মাস সময় আলাদা করে দেবো। শয়তান, আপনার নাম করে ঝামেলা পাকাতে যাও পাজি। প্রমাণ দিতে না পারলে আপনারা কে শাস্তি দেবেন আমি মাথা বেঁধে নেব। মনজিৎ সিং পাঞ্জাবি নয়, আগে না, তাহলে কে সে? সে আসলে বাঙালি। তার আসল নাম এই বিপ্লব কি নিষ্ফল? একে একে বন্ধু বহু তরুণ সহকর্মীকে আমরা হারিয়েছি। ব্রিটিশ গভর্নমেন্ট নিজে এসে এদের হত্যা করেনি, এদের হত্যা করেছে আমাদেরই দেশের একদল স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী বেঈমান। সেই বেঈমানদের আমরা শাস্তি চাই। ইংরেজ পশুগুলোকে হত্যা করার আগে দেশি কুকুরগুলোকে শাস্তি দিতে না পারলে আমাদের অস্তিত্বই মুছে যাবে। আমি প্রস্তাব করছি বেঈমান সত্য ঘোষকে পৃথিবীর বুক থেকে সরিয়ে ফেলা হোক, আর সেটাই তো আমাকে দিন। এমন অজিতদা, বেঈমান সত্য সাথে বাঙালির কলঙ্ক করে। যেমন ভাবে হোক বেটাকে সরাতেই হবে। তুমি আমাদের আশ্রয় দাও। 7 দিনের মধ্যে খবরটা সাঙ্গ করে দিন। লোকটা অসম্ভব ধূর্ত, কাজে এটা করবার আমাদের ভেবে চিন্তে করতে হবে। টাকার কোটা আমাদের এখনো পূর্ণ হয়নি, অথচ দলের স্তম্ভস্বরূপ বন্ধু পুলিশের হাতে বন্ধু। অমিত বাবা কি বলেন মনিকা? আপনার সঙ্গে দেখা করতে চেয়েছি। আমি তাকে এখানে আসতে বলেছি। অমৃতের জন্য ভদ্রলোক খুব মুশড়ে পড়েছে দেখি। স্বাভাবিক, একমাত্র সন্তানই অমৃত। বাপের চোখের সামনে অমনভাবে অত্যাচার করলে ভেঙে পড়াই স্বাভাবিক। এই কোথায় এসে পড়েছে। বাদাম, আখরোট, কিশমিশ নেবেন বাবু? কোথায় তো না বলিও। দরজাটা খুলে দিয়েছো মল্লিকা, ওদের ভেতরে আসতে হবে। সেটা কি উচিত হবে? একটা বাইরের লোক। যা বলছি শোনো। আচ্ছা যাচ্ছি। শেখরবাবু বলেছেন যত টাকা লাগে আমি দেবো, তোমরা এই খরিদ প্রশাসন সত্য ঘোষকে সরিয়ে দাও। কি আছে তোমার এই ঝোলার মধ্যে? বহুত কুছ বাবুজি। মেওয়া, আখরোট, বাদাম, কিশমিশ কি নেবেন বলুন? কতদিন ধরে এই কাজ করছো? बहुत दिन हुए, एक 4-5 साल हो गए। मैंने रुपया भी उधार देता हूँ, जरूरत होता तो बोलिए। सैकड़ा 10 रुपया सूद, क्या देंगे? मेवा या रुपया? তোমার আসল উদ্দেশ্যটা কি? ये आप क्या बोलते हैं सरदार जी? मैंने कुछ समझा नहीं। কাবুলে দেশ তোমার? जी हाँ, कहाँ? बस काबुल में। কোথায়? जी বলছি কাবুলে কোথায় বাড়ি তোমার? আমি কাবুল, তুরস্ক, লেবানন, ইরান, ইরাক সব ঘুরে এসেছি। বলো কোথায় বাড়ি তোমার? বাড়ি দিয়ে কি হবে হুজুর? আমি মেয়র আসতে এসেছি, আপনি নেবেন তো বলুন, না নেবেন তো আমি চলে যাচ্ছি। বাঘের গুহায় যখন প্রবেশ করেছো অত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না কান্তিলাল। ये आप क्या बोलते हैं सरदार जी? मेरा नाम কান্তিলাল, পুলিশের স্পাই তুমি? नहीं, ये गलत बात। मैंने कभी पुलिस को दिखा ही नहीं। ये क्या दिक्कत? हाय अल्लाह, ये लोग क्या बोलते हैं? मैं सारी बातें हूँ हुजूर, सारी बातें हूँ। এক পাই দিয়েছো কি? তোমার এই জানোয়ারের দেহটা আমার পিস্তলে গুলিতে এপার ওপর হয়ে যাবে। সোজা দাঁড়াও কান্তিলাল, নইলে আমার পিস্তল কিন্তু ক্ষমাহীন ভাবে গর্জে উঠবে। ক্ষমা করুন বাবুজি, আর কোনোদিনও আপনার পেছনে রাখবো না আমি। আমাকে মার্জনা করুন। মার্জনা? আমি আর কিছু করবো না। মার্জনা চাইছো কান্তিলাল? হ্যাঁ, আমি মার্জনা চাইছি। আমি আপনার পায়জারি গোলাম। ওর দাড়িটা খুলে গেল মল্লিকা। হুজুর, আমাকে ক্ষমা করুন হুজুর। হুজুর, ক্ষমা করুন। করুণার পাত্র তুমি নাও। মনে পড়ে কান্তিলাল তরুণ কিশোর ছেলেগুলো যখন অমানুষিক মার খেয়ে জল জল বলে চিৎকার করেছে, এক ফোঁটা তৃষ্ণার জল তোমরা দাওনি।
রামনগরের স্বাধীনতাকামী 50টা ছেলেকে তুমি ধরিয়ে দিয়েছিলে। তাদের মা বাবার আত্মকান্নায় গাছের পাতা ঝরেছে, কিন্তু তোমাদের জানোয়ারের প্রাণে একটু করুণার উদ্রেক হয়নি। আমার মেজদাকে এই লোকটাই ধরে নিয়েছে। মেজদা ভাত খেতে বসেছিল, কারণ যেন পশুটাকে ভাত পর্যন্ত খেতে দেয়নি। আমার বাবাকে প্রকাশ্য রাজপথে গরুর গাড়ির সঙ্গে বেঁধে টেনে নিয়ে গেছে ওই নরপশুটা। বাবার মৃতদেহটা যখন থানা থেকে নিয়ে আসি, তার উপায় ছিল না। আমি তো হুকুমের গোলা হুজুর। তোমার এই গোলামীর জীবন আর শেষ হয়ে যাবে কান্তিলাল। না হুজুর, এই না হুজুর, না। মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাত গভীর হলে রাস্তায় বেঁধে নদীতে ফেলে দিতে হবে। যাচ্ছি আইনু। একশো 20 নম্বর আছো, দাদা, এগোনো। নিয়ে এসো। ওসব লোককে বিশ্বাস করি মল্লিকা। ছেলের বিপদের কথা ভেবে হয়তো সাময়িকভাবে আমাদের সাহায্য করতে চাইছেন, কিন্তু দেখতে হবে ওনার যুক্তির মধ্যে কতটা আন্তরিকতা আছে। বসুন ছেলে বাবু। বসতে হবে না বাবা। তোমার মুখে আমার বক্তব্য নিশ্চয়ই শুনেছ। তোমরা যদি সত্য ঘোষকে সরিয়ে দিতে পারো, আমার যথাসম্ভব আমি তোমাদের বাড়িতে দান করে দেবো। সত্যঘোষ বাংলাদেশে একটা নেই শেখর বাবু, বেঈমানের সংখ্যা হাজার হাজার। ঠক বসতে গাউজার হয়ে যাবে। সে যা করবার ততই করো বাবা। তুমি বুঝতে পারবে না এই বুকের মাঝে কি আগুন চলছে। মাত্র ছেলে, যাকে আমি কোনদিন শাসন পর্যন্ত করিনি, পাজির বেটারা সেই ছেলের বুকের উপর উঠে। আমি ভগবানের নামে শপথ করে বলছি শেখর বাবু, যারা দেশের সঙ্গে বেঈমানি করে, স্বাধীনতা সৈনিকদের নির্যাতন করে, তারা ব্রিটিশ বেনিয়ার স্বার্থ রক্ষা করছে। তাদের সাথে কোনো আপোষ নেই আমার। ভুলিনি আমরা যতীন দাস মনোরঞ্জনের বুড়ি বালামের রক্তাক্ত ইতিহাস, ভুলিনি জালালাবাদ সংগ্রামের অগ্নিময় অধ্যায়, ভুলিনি জালিওয়ালাবাগের শত শত শহীদের আত্মত্যাগের কথা। তাদের প্রত্যেকটি ইতিহাস রক্তাক্ত করে লেখা আছে আমার বুকের মাঝে। আমার অমৃত ফিরে আসুক আর নাই আসুক বাবা, আমার সমস্ত সম্পত্তি আমি স্বাধীনতা আন্দোলনের জন্য দান করে যাবো। আমার অমৃত বেঁচে থাকবে লক্ষ জনতার বুকে, আমার অমৃত বেঁচে থাকবে স্বাধীনতার ইতিহাসে। আরো যদি কোনোদিন স্বাধীন হয়, লোকে বলবে ওই যায় মৃত্যুঞ্জয় অমৃত রায়ের বেলা আমি শুনবো, আর আমার বুকটা আনন্দে ভরে উঠবে। আমার পিতা, আমার কথা নাই বা ভেঙে তোমাদের মাঝেই দেখতে পাবো তাকে। ভগবানের কাছে কামনা করি তোমাদের সংগ্রাম জয়যুক্ত হোক, 200 বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হোক। আর আমি কিছু চাই না বাবা, আর আমি কিচ্ছু চাই না। ব্রিটিশ বেনিয়ার শাসনের শোষণে সর্বপ্রসবিত ভারতবর্ষ অশাসন। আমার তরুণ বন্ধুরা, এই কাহিনী স্বার্থের মেরুদণ্ড ভেঙে দিতে তোমাদের দাবানল হয়ে চলতে হবে। ব্যক্তিগত সুখ, শান্তি, আরাম, আইন বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে মহান লক্ষ্যের দিকে। গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে তরুণ শক্তিকে আহ্বান জানিয়ে বলতে হবে, সৈনিক ধরো হাতিয়ার। আমি শপথ করে বলছি, দলনেতার প্রত্যেকটি আদেশ আমি অক্ষরে অক্ষরে মেনে চলবো। কোনো প্রলোভনে ভুলবো না, লোভের বশবর্তী হয়ে আদর্শভ্রষ্ট হব না। কুকুরকে ঠাকুর বলে মর্যাদা দেব না, তাতে যদি আমার মৃত্যু আসে, ফাঁসি মুখে আমি মরণকে বরণ করে নেব।
আমারও ওই এক কথা। বর্বর বেনিয়া কোম্পানির বীজ দাঁত ভেঙে দিতে, ওদের আকাশচুম্বী অহমিকা চূর্ণ করতে বাংলার দামাল ছেঁড়া দামানাল হয়ে চলে উঠবে। অরবিন্দ, বারিন ঘোষ, বাঘাযতীন, মনোরঞ্জন, চট্টলার, অগ্নি শিশু, সাগনিক বীর, সূর্য সেন, লোকনাথ বল, বীর বিপ্লবী ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ যে আত্মদানের মধ্যে দিয়ে সংগ্রামের সূচনা করে গেছে, আমরা তাকে আরো এগিয়ে নিয়ে যাবো। করেঙ্গে ইয়ে মরেঙ্গে, হয় জয় না হয় মৃত্যু। তোমাদের জন্য আমি গর্বিত। আশা করি আগামী ভারতের অগ্নি শিশুরা তোমাদের দৃষ্টান্ত অনুসরণ করে এক নতুন দিগন্তের সূচনা করবে। পরাধীনতার গ্লানি নিয়ে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। বলো বন্ধুরা, বন্দে মাতরম! বন্দে মাতরম! যাও, গঙ্গার জলে ডুবে যাওনি। এই যে তোমাকে পুলিশের চাকরিতে রিক্রুট করেছে, ভেবেই পাচ্ছি। ও কান্দিলার একজন বিশ্বস্ত কর্মচারী গুন্ডার হাতে মারা পড়লো, আর তুই প্রাণের ভয়ে পালিয়ে। আপনি বিশ্বাস করুন স্যার, শান্তিলাল দিয়ে ওই বিপ্লবীদের আস্থানায় যাবে সে কথা আমাকে একবারও বলেন। আপনি ছদ্মবেশে আমাকে নিয়ে বেরিয়েছিল, একটা ল্যাব পোস্টের নিচে আমাকে দাঁড়াতে বলে একটা বাড়িতে গিয়ে তার দেরি রেখে তোমার সেখানে খোঁজ করা উচিত ছিল না? গিয়েছিল। গিয়ে দেখলাম বাড়িটা জনশূন্য, শুধু একটা মাত্র মানুষ ছাড়া বাড়িটা আর কেউ ছিল না। কতক্ষণ পর গেছি? তা প্রায় 1 ঘন্টা। অবদান 1 ঘন্টা কি দুনিয়া সেখানে তোমার জন্য বসে থাকবে? আসল কথা, তুমি চাও আমাকে বাঁশ দিতে। আপনি কি বলছেন স্যার? আমি আপনাকে বাস দেবো? তুমি দেবে কেন? দেবে তোমাদের যুবধর্ম। শালা আমি যার ভালো করতে চাই সেই আমাকে বাঁশ দেয়। রিটায়ার করার মাত্র 1 বছর বাকি। ভাবলাম একটু সিনসিয়ারলি কাজ করতে পারলে বছর 3 এক্সটেনশন পাবো। সে আসলে তো ছাই পড়লোই, উল্টে চাকরি নিয়ে টানতাম। কিন্তু স্যার ভাই রাখো তোমার কিন্তু কান্তিলাল ডিএসপি পেয়ারেন, তিনি যখন জানতে পারবেন কান্তিলাল খুন হয়েছে, আমাকে ঘাড় ধরে বের করে দেবেন না? ওহ, কি যে রিপোর্ট পাঠাবো ভেবেই পাচ্ছি। চাকরির জন্য আপনারই বা এত ভাবনা কেন? একটি মাত্র ছেলে, সংসারে আর দ্বিতীয় কোনো প্রাণী নেই, তবে কার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনি এই কাজ? এই থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। যত সব অপদার্থ নিয়ে পড়েছে। এই দেশ যদি স্বাধীন হয়, তোমার কি 4টে হাত বাজাবে, নাকি স্বদেশী মন্ত্রীরা তোমাকে রাজা উজির বানিয়েছে? স্বদেশী মন্ত্রীরা রাজা উজির বানাবে না, তবে শোষণের হাত থেকে আমরা রেহাই পাবো। দেবরাজ, যুগ যুগ ধরে ভারতের বুকে ছুটে এসেছে বিদেশি হানাদার খাইবার গিরিবর্তনী, ছুটে এসেছে তৈমুর লং, নাজির শাহ, বাবর। কেউ বা অর্থ লুণ্ঠন করে চলে গেছে, কেউ বা এসে গেছে ভারতের আত্মা। কিন্তু ব্রিটিশ বেরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম থেকেই পরিকল্পনা করে এসেছিল এই ভারতবর্ষকে উপনিবেশ করবে। ফলে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড। ফরাসির আম্রকাননী পরাজিত হলেন বঙ্গজননীর স্নেহের জোড়ার হতভাগ্য ক্ষুধার। তুমি ভুলে যেও না, নিজের সরকারি কর্মচারী। ভুলিনি স্যার, সে কথা আমি ভুলিনি, কিন্তু মনের মধ্যে যে ক্ষোভ বেশিদিন খোঁচা দিচ্ছে, সেই খোঁচাটাকে আমি কি করে জমাই? যুগ যুগ ধরে জাতির সঙ্গে চলছে বিশ্বাসঘাতকতা। কে বিশ্বাস করে? আমি আমরা আজ যদি ছেঁড়া জুতোর মতো এই চাকরিটাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই বিপ্লবী দলে যোগ দিতে পারতাম, ব্রিটিশ বেরিয়ার সাধ্য ছিল না 1 সপ্তাহের বেশি ভারতবর্ষের পরাধীন করে রাখে। সাবধান দেবরাজ, পারলাম তো, সে সাথীরা করতে আমরা পারলাম। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। তোমাকে আমি স্নেহ করি, কিন্তু তার অর্থ এই নয় যে তোমার ইংরেজ সমালোচনা আমি মুখ বুঝে সহ্য করি। নমস্কার স্যার। কি চাই? আগে ওই শেখর রায় নাকি ঠিক করেছে তার যাবতীয় স্থাবর সম্পত্তি ইয়েদের নামে দান করে দেবে। শেখর রায়ের সম্পত্তি ইয়েদের দান করুন আর যা খুশি করুন, তাতে আপনার যত সব আহাম্মকের পাল্লায় পড়েছে, কিছু একটা হলেই থানায় ছুটে আসে। আমি বিরক্ত করবেন হুজুর, আমি আপনার মঙ্গলের জন্য এই নির্বোধের মতো কথা বলে। বলি শেখর রায়কে আমার শ্বশুর, যে তার সম্পত্তি ইয়েদের দান করে গেলে আমার গাত্রদা হবে। তাকে না শ্বশুর নয়, তবে ওই ইয়েদের হাতে যদি সম্পত্তিটা গিয়ে পড়ে, আমরা স্যার গায়ে বাস করতে পারবো না। চাই কি আপনার প্রাণটাও করে উড়ে যেতে পারে। ইয়েদের তো বিশ্বাস নেই, তাই বলছিলাম। এ তো ভারী ঝামেলায় পড়লাম। এ আপনি বসে কাঁচা কাঁচা পেরে এসেছেন না?
ওই শেখরের পাল্লায় পড়ে আমি ওই ইয়েটা একটু খাই, তাই বলে ওই আপনার সামনে ইয়ে খেয়ে আসবো। গোপালজি, দেখো তো লোকটা কি বলতে চায়। এখানে আসুন চলি বাবু। হ্যাঁ, বলুন। এবার আপনার বক্তব্য বলুন। ওই ইয়ে স্যার, ওই আমার বন্ধু ওই শেখরের কথা বলছিলাম। ওই 5টা টাকা ধারছি আমরা পাই না, আর তুই কিনা লাখ টাকার সম্পত্তি ওই ইয়েদের নামে দান করে দিতে চাস। আপনার ইয়েটা কারা? তাদের সম্পত্তি দান করছেন সেবক। ওই যে তো ওই 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 ইয়েদের দল, বুঝলেন না? কি মুশকিল, আরে নামটা বলুন না। না মশাই, নাম বললে লাশ ফেলে দেবে। শেষে প্রত্যেক প্রাণটা বের করে হারাবো। চোখের সামনে দিনে দুপুরে এক গাদা লোকের সামনে থানার মধ্যে ঢুকে যারা ওই সুরজিতের লাশ ফেলে দিতে পারে, তাদের কিছু বিশ্বাস আছে? ও, আপনি তাহলে এনার্কি আই মিন বিপ্লবীদের কথা বলছেন। হ্যাঁ মশাই, ওই শেখরকে পটিয়েছে বেটারা। নইলে যার হাতের ফাঁকে দিয়ে জলটুকু পর্যন্ত বলে না, সে কিনা এই লাখ টাকার সম্পত্তি এক কথায় লিখে দিতে যাচ্ছে। কি ব্যাপার গোপালজি, কি বলছে লোকটা? উনি বলছেন অমৃত বাবা উনি নাকি তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি সব দেশের জন্য দান করে দিতে চান। আইনগত বাধা দেওয়া যায় না? বোধ হয় না, কারণ কারো ব্যক্তিগত সম্পত্তি তিনি স্বেচ্ছায় কোথায় দান করবেন না কি করবেন তার কি বলা। কিন্তু বিপ্লবীর হাতে গিয়ে যদি এতগুলো টাকা পড়ে, তাহলে দেশটাকে একটা জাহান নামে দাও। তুমি একবার যাও তো মুখার্জি, অমৃতকে একবার নিয়ে এসো। আমি একবার তার সঙ্গে শেষ বোঝাপড়াটা করতে চাই। যাচ্ছি স্যার। স্যার, ওই ওই শেখরকে থানায় ধরে নিয়ে এসে আচ্ছা করে পিটুনো দিয়েছে। বেটা বাজি বাধা, তুই শালা বুড়ো দামটা কোন আক্কেলে এতগুলো টাকার ধন সম্পত্তি একেবারে কলাঙ্কজির মতো বিলিয়ে দিতে চাস? কি দেখছেন অমন করে? কিছু না স্যার, কিছু না। ওই ইয়ে মানে দেওয়ালে দোকান আছে, ওরা যদি জানতে পারে আমি থানায় এসে সব বলে দিয়েছি, লাশ ফেলে দেবে। ভয় নেই, ওরা এখানে আসবে না। ভরসাও নাই স্যার, জল জন্তু ছেলেটা এইখানেই দাঁড়িয়ে ছিল, পারলেন বাঁচাতে। হুজুর, ও হুজুর, আমি এখন কি করে বাড়ি যাবো হুজুর? কেন? পায়ে হেঁটে? যাবো তো পায়ে হেঁটেই, কিন্তু ওই পথে যদি লাশ ফেলে দেয়। মরবে? ওরে বাবা রে, এ আপনি কি বলছেন হুজুর? না, আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না, আমার মরণকে খুব ভয় করে। ওরে বাবা, এ কি কেন রে বাবা, আমার কি দুর্গতি হয়েছিল রে। ও চুপ করুন, ছেলে মানুষের মতো কান দিবে না। আমি কি কাঁদি হুজুর? আমাকে কাঁদায় হুজুর। হুজুর, দয়া করে আমাকে একটা পুলিশ দিন না, আমি বাড়ি যাবো। পুলিশ হবে না। ওরে বাবা রে, আমার কি হবে? আমি কি করে বাড়ি যাবো গো? আমার ঘরে কি শনি চেপেছিল গো? ওই সারা সুরের বাচ্চা শেখরকে ফাঁদে ফেলতে আমি নিজেই বসে গেলাম। ও বাবা গো, বসো অমৃত,
বসতে হবে না, আপনার কাজ শুরু করুন। ও এ কি চেহারা হয়েছে ছেলেটা! বাবা আমি তো কি হবে দেশের স্বাধীনতা, তুমি যদি মরি যাও স্বাধীনতা দিয়ে যাও, এমন কন্দর্প কান্তি শরীর। আপনি আপনি এখান থেকে যান চলে, আমাকে আমাকে একটু শান্তিতে মরতে দিন, আমাকে প্রাণ ভরে বলতে দিন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মাতর মলির বদন, কেন গো মাতর রুক্ষকে? শোনো অমৃত, তোমার বাবা নাকি বিপ্লবীদের নামে সমস্ত সম্পত্তি দান করে দিতে চায়। তুমি যদি তোমার বাবাকে বলে এই কাজ থেকে নিবৃত্ত করতে পারো, তোমাকে মুক্তি দেওয়ার জন্য বিবেচনা করে দেখতে পারো। এতদিনে তাহলে বাবার সুমতি হয়েছে। সুমতি নয় বাপু, সুমতি নয়, দুর্মতি। পাড়াপড়শিকে ভোট দিয়ে তোমার বাবা ওই নাকের সামনে একটা ডাকাতের রাস্তা করে যাচ্ছে, একে তুমি সুমতি বলো? এখনো ভালো করে ভেবেচিন্তে দেখো অমৃত। আমি চাই না তোমার মতো একজন ব্রিলিয়ান্ট বয় ফাঁসির দড়িতে ঝুলে। সাত করে কেন মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে চাই? জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনা দিলি, কাজেই মৃত্যুর জন্য আমি এতটুকু ভীত নই। আবার আমি জন্ম নেব এই সুজলা সুফলা সোনার বাংলার মাটিতে, আবার প্রাণ ভরে গাইব বন্দে মাতরম। সুজলা সুফলা মলয়জ শীতলং বন্দে মাতরম। কম্প্রোমাইজে তাহলে তুমি আসবে না? কম্প্রোমাইজ? কার সাথে কম্প্রোমাইজ? স্বৈরাচারী স্বেচ্ছাচারী ব্রিটিশ বেনিয়ার সঙ্গে কোনো আপোষ নেই আমার। নারী শিশু হত্যাকারী ব্রিটিশ বেনিয়ার উচ্ছিষ্ট ভজি পদলেহি দালাল। শেষবারের মতো জানতে চাই শুয়ারের বাচ্চা, আমার প্রস্তাব মেনে নিবি কিনা? আমাকে মেরে ফেলো শয়তান। তুমি মূর্খের স্বর্গে বাস করছো সত্য ঘোষ। বিপ্লবীদের তুমি এখনো চেনো না, তারা মরবে তবু প্রাণের ভয়ে এই বেঈমান বিশ্বাসঘাতকদের সঙ্গে কোনো আপোষ করবে না। মান দড়িটার সঙ্গে সাই ঝুলিয়ে দাও। আচ্ছা, লাগা চাবুক, চাপকে চাপকে শুয়োরের বাচ্চাকে বেহুশ করে ফেল। আমি মরবো, আমি দেখতে পারবো। বল আমার প্রস্তাবে রাজি কিনা? বল বল
কে তুই? তোমার মৃত্যুদূত সত্য ঘোষ, তোমার অত্যাচারের প্রত্যেকটা ইতিহাস রাত্তাক করে লেখা আছে লক্ষ লক্ষ জনতার বুকে। কায়েমি স্বার্থের ধাজাদারি বেঈমান, এবার তোমার রক্ষা করবে কে? আমি আমি ব্রিটিশ বেনিয়ার উচ্ছিষ্ট ভোজি নরগতি জল্লাদ, এবার তোমার বিচার হবে জনতার আদালতে। লক্ষ লক্ষ শহীদের রক্তের ঋণ তোমাকে শোধ করে যেতে হবে। না, হাত নামার চেষ্টা করবে না, তাহলে আমার পিস্তল কিন্তু ক্ষমাহীন ভাবে গর্জে উঠবে। তোমরা কি খবর মনজিৎ সিং আমার থানার স্টাফ? সব কটাকে বিপ্লবী ছেলেরা ভেতরে আটকে রেখেছে, তারা এখনই আসবে তোমার বিচার করতে। যেভাবে এই নিরীহ লোকটাকে তুমি খুন করেছো, তোমাকে হত্যা করবে এইভাবে ওরা। দেবরাজ দেবরাজ হত্যা করো এই মানকে। পাঁচ বছর ধরে তোমরা যে কাজ করতে পারোনি, আমি তাই এক সেকেন্ডে করে দেখিয়েছি। কি বললেন স্যার, কি বললেন? ওর মুখটা খুলে দেখুন, ওর এই ছদ্মবেশটা খুলে দেখুন। যদি আপনি আপনার কান্না একবারের জন্য আপনার করেন, তখন বলবেন, আমি ভাববো যে আপনি ব্রিটিশ কোম্পানির বংশোদ্ভূত ভৃত্য। তোমার মৃত্যুবাজ আমার গায়ে লাগবে না মুখার্জি। দেখো তোমার সামনে ওর ছদ্মবেশটা খুলে দিয়েছে, আমার প্রাণটা পাথর দিয়ে গলা, বুঝলে? আমি কি করলাম? আমি নিজের হাতে তো ভুল করে ফেললাম। কে কে ওখানে? মোহাম্মদ বিচারক? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। শুধু অমৃতকে, নীলেন্দু, আমার একমাত্র সন্তান নীলেন্দুকে আমি হত্যা করেছি। কি বললেন? আমার ফাঁসি হবে? মিলর্ড, আমি যা করেছি প্রত্যেক পুলিশ অফিসারের তাই করা উচিত। রাষ্ট্রহত্যার অপরাধী পুত্র হত্যা করা যদি অপরাধ হয়, হ্যাঁ আমি অপরাধী। কিন্তু মিলর্ড, আমার বিবেক বলছে আমি ঠিক করেছি। আইনের মর্যাদা রক্ষায় কে তোমরা? স্বাধীনতার বীর সৈনিক বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, যতীন দাস মনোরঞ্জন, সূর্য সেন। কেন কেন তোমরা দলে দলে মিছিল করে এসেছো? কি চাও তোমরা? দেখি নীলেন্দুকে সামনে রেখে এগোচ্ছ কেন? সরে যাও, সরে যাও নীলেন্দু। আমার প্রাণে কিন্তু মায়া মমতা নেই। আমি ভায়ার করবো, ভায়ার করবো। শান্ত হন, শান্ত হন বড়বাবু, শান্ত হন। না, স্বেচ্ছাচারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো অধিকার নেই ভারতের মাটিতে। ওঠো, জাগো 40 কোটি ভারতবাসী, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, ব্রিটিশ বেনিয়া ভারত ছাড়ো। স্বৈরাচারীর অবশাসন মানব না, জঙ্গি রীতি খতম করো। হে দেশের তরুণ সমাজ, আজ সোচ্চার কণ্ঠে বলো, সৈনিক নর হাতিয়ার।